হ্যালো শিক্ষার্থী, সবাইকে টিয়া হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আজকে রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টারের উপর একটা কেস স্টাডি নিয়ে একটু আলোচনা করব, যেটা তোমাদের হয়তো ক্লাস করার পূর্বে এই ভিডিওটা দেখলে অনেক উপকার হবে। সেজন্য আসলে তোমাদের এই ক্লাসের পূর্বে তোমাদের কিছু প্রিপারেশনের জন্য আসলে এই ভিডিওটা করা। তো যাই হোক, সবাই পুরো ভিডিওটা দেখবে এবং আশা করি ভিডিওটা দেখলে আগামী দিনের ক্লাসগুলো তোমাদের কাছে অনেক সহজ হবে। যাই হোক, আমরা জানি যে চ্যাপ্টার রিস্ক এন্ড রিটার্ন। তো যাই হোক, আমরা রিস্ক রিটার্নের প্রবলেম সলিউশনের আগে আমরা জেনে নিব যে রিস্ক এবং রিটার্ন কাকে বলে। তো আমরা দেখতে পাচ্ছি, নিচে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি রিস্ক এবং রিটার্নের সংজ্ঞা দেওয়া আছে। তো যাই হোক, আমরা ইন ফাইন্যান্স রিটার্ন রেফার্স টু দ্য প্রফিট অর লস মেড অন অ্যান ইনভেস্টমেন্ট, অর্থাৎ কোনো একটা বিনিয়োগ থেকে যে প্রফিট বা লসটা আমরা পেয়ে থাকি সেটাই আসলে রিটার্ন। তো রিটার্ন মে বি পজিটিভ অর নেগেটিভ, while risk refer to the uncertainty or volatility of returns, অর্থাৎ রিটার্নের যে ভলাটিলিটি বা রিটার্ন যে ওঠানামা করে, অর্থাৎ এভারেজ প্রাইস এভারেজ রিটার্ন থেকে যে ডেভিয়েট করে সেটাই আসলে রিস্ক। হায়ার রিটার্ন আর টিপিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ হায়ার রিস্ক। আমরা জানি যে হায়ার রিটার্নের সঙ্গে হায়ার রিস্কের একটা পজিটিভ রিলেশনশিপ আছে, অর্থাৎ যেখানে রিস্ক বেশি আছে সেখানে আমরা জানি যে রিটার্নও বেশি থাকে। To make an informed investment decision, it's crucial to analyze both aspects together. আমরা আসলে একটা ভালো ডিসিশন নেওয়ার জন্য আমাদের রিস্ক এবং রিটার্ন দুটা বিষয়কেই একসঙ্গে আমাদের অ্যানালাইসিস করা দরকার। সেক্ষেত্রে আমরা দেখব যে এই রিস্ক এবং রিটার্নটাকে কিভাবে অ্যানালাইজ করা যায়। তো রিটার্নের ক্ষেত্রে আমরা আসলে অলওয়েজ একটা অ্যাভারেজ রিটার্নকে নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে অ্যাভারেজ রিটার্নকে আমরা এক্সপেক্টেড রিটার্নও বলে থাকি, অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন ইজ দ্য অ্যাভারেজ রিটার্ন অ্যান্ড ইনভেস্টর অ্যান্টিসিপেট ওভার টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একটা বিনিয়োগকারী আসলে গড়ে যে রিটার্ন প্রত্যাশা করে সেটাকে আমরা এক্সপেক্টেড রিটার্ন বলে থাকি। On the other hand, risk is often measured by standard deviation. রিস্কটাকে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা মেজার করা হয়, which shows how much return deviate from the average return. অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে কি মেজার করে, যে অ্যাভারেজ রিটার্ন থেকে অন্যান্য রিটার্ন গুলোর যে মধ্যে যে ভেরিয়েশন সেটাই আসলে রিস্ক। এ হায়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিনস মোর রিস্ক, অর্থাৎ মিন ভ্যালু বা অ্যাভারেজ রিটার্ন থেকে ডেভিয়েশনের মাত্রা যত বেশি থাকবে রিস্ক তত বেশি থাকবে। তো যাই হোক, আমরা নিচে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, সেই প্রবলেমটা নিয়ে আমরা একটু আলোচনা করব। XYZ investment is considering adding two new asset or stock or share to their portfolio, অর্থাৎ XYZ ইনভেস্টমেন্ট তারা দুইটা অ্যাডিশনাল স্টক বা শেয়ারকে তাদের পোর্টফোলিওর সঙ্গে অ্যাড করতে চাচ্ছে। দে আর ট্রাইং টু ডিসাইড বিটুইন স্টক এ অ্যান্ড স্টক বি, তারা ডিসিশন নিতে চাচ্ছে যে স্টক এ এবং বি কে তাদের যে পোর্টফোলিও আছে সেখানে তারা এটা অ্যাড করবে বা ইনক্লুড করবে। To make an informed decision, the firm need to evaluate both the expected return and risk associated with each stock. অর্থাৎ বিনিয়োগকারী এখানে এই বোথ স্টক, দ্যাট ইজ এ এবং বি, উভয়েরই রিটার্ন এবং রিস্কটাকে ইভ্যালুয়েট করবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 5 ইয়ার্স এর রিটার্ন দেওয়া আছে ফর স্টক এ অ্যান্ড 5 ইয়ার্স এর রিটার্ন দেওয়া আছে ফর স্টক বি। আচ্ছা, এরপরে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা দেখে নেই। XYZ investment has a risk tolerance that allows the moderate risk, অর্থাৎ XYZ ইনভেস্টমেন্ট এরা মডারেট লেভেলের রিস্ক টেকার, অর্থাৎ তারা হাই রিস্ক নিতে চায় না আবার রিস্ককে অ্যাভয়েডও করতে চায় না, তারা মডারেট লেভেলের একটা রিস্ক টেকার। বাট দে ওয়ান্ট টু এনশিওর দ্যাট, তবে তারা ইনশিওর করতে চায় দ্য স্টক দে চুজ, অর্থাৎ তারা যে স্টকটা চুজ করছে, দ্যাট উইল অফার দ্য হাইয়েস্ট রিটার্ন টু রিস্ক রেশিও, অর্থাৎ তারা ওই স্টকটাই চুজ করবে যে স্টকের রিটার্ন এবং রিস্কের মধ্যে যে রেশিও সেটা যেন হাইয়েস্ট পর্যায়ে থাকে। এই ক্ষেত্রে
একটা বিষয় ধরে নেওয়া হচ্ছে যে লেটস ইভ্যালুয়েট হুইচ স্টক ইজ দ্য বেটার অপশন বেসড অন দ্য এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড রিস্ক মেজার্ড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ তারা ইভ্যালুয়েট করতে যাচ্ছে যে তাদের যে বেস্ট অপশন সেটা রিটার্ন এবং রিস্কের উপর ভিত্তি করে তারা নেবে। তো যাই হোক, আমরা তার মানে আমাদের আসলে মূল যে এই প্রবলেমের যে মূল ইস্যু সেটা কিন্তু এক্সপেক্টেড রিটার্ন বের করা এবং রিস্ক বের করা। সেক্ষেত্রে আমরা দুইটা স্টকেরই এক্সপেক্টেড রিটার্ন এবং রিস্ক বের করার পরেই আমরা কিন্তু এই দুইটার রেশিও বের করে ফেললেই তাহলে আমাদের কিন্তু এই প্রবলেমের উত্তর আমরা খুঁজে পাবো আর কি। তো সেক্ষেত্রে আমরা সবার আগে দেখি যে এক্সপেক্টেড রিটার্ন কিভাবে বের করতে হয়। স্টেপ টু সলভ দ্য প্রবলেম, আমরা স্টেপ শুরু হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন। আমরা প্রথমে এক্সপেক্টেড রিটার্নটা ক্যালকুলেট করব। এক্সপেক্টেড রিটার্নের যে ফর্মুলা আমরা জানি, এখানে ফর্মুলাটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন equal to summation of return in each year divided n that is number of years। সেই ক্ষেত্রে আসলে এক্সপেক্টেড প্রত্যেক বছরের এক্সপেক্টেড যে রিটার্ন থাকবে সেই রিটার্ন গুলোর সামেশনকে আমরা n দ্বারা ভাগ করলে সহজেই কিন্তু আমরা এক্সপেক্টেড রিটার্নটা পেয়ে যাই। এরপরে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা দেওয়া আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু summation return in each year minus expected return ব্র্যাকেট হোল স্কোয়ার ভাগ n। এটা একটা স্বতঃসিদ্ধ ফর্মুলা, এই ফর্মুলাটা আসলে সবাই জানে। তো এই ফর্মুলাটাকে আসলে আমরা অন্যভাবেও লিখতে পারি। আমরা যদি এটাকে এইভাবে লিখি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান রুট সামেশন আর আই মাইনাস আর বার আই হোল স্কয়ার ভাগ n। আমরা কিন্তু আসলে মেইনলি জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কিন্তু এইটা। তো যাই হোক, এই ফর্মুলাটাকে আসলে আমরা এভাবে লিখতে পারি। তো এরপরে আমরা যদি এখানে আসি, নিচের দিকে আসি, তাহলে দেখতে পাবো এরপরের স্টেপ কিন্তু আমাদের, যেহেতু কোশ্চেনে বলা আছে যে রেশিও বের করতে হবে এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যদি রিস্কের রেশিও বের করতে হবে, অর্থাৎ যেটা রেশিও বেশি হবে সেটাই আমরা চুজ করব। আমরা এটার নাম হলো আসলে শার্প রেশিও। তো শার্প রেশিওর মূল যে ফর্মুলা সেটা হলো এক্সপেক্টেড রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো সেক্ষেত্রে আমরা এখানে আসলে ধরে নিতে পারি যে রিস্ক ফ্রি রেট সমান সমান 0, অর্থাৎ রিস্ক ফ্রি রেট এখানে নেই। সেক্ষেত্রে এটাকে আমরা যদি রিস্ক ফ্রি রেটটাকে বাদ দিয়ে দিই তাহলে আসলে শার্প রেশিও দাঁড়ায় এক্সপেক্টেড রিটার্ন ভাগ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হলো মেইন ফর্মুলা। আমাদের যে এক্সপেক্টেড রিটার্ন এবং রিস্কের রেশিও বের করতে বলছে, তো সেটার মেইন ফর্মুলা কিন্তু এটা। আচ্ছা, এরপরে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো সলিউশনটা দেখতে পাবো। আচ্ছা, ফার্স্ট আমরা সলিউশন শুরু হলো এখান থেকে। তো সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্টেড রিটার্ন সবার আগে ক্যালকুলেশন করব। এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেশন করার পরে আমরা রিস্ক ক্যালকুলেশন করব এবং আমরা জানি যে এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা হচ্ছে এইটা। তো সেক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন সমান সমান আসলে আহ, যে এ স্টকের 5 বছরে আমরা জানি যে রিটার্ন গুলো কিন্তু দেওয়া আছে। ফার্স্ট ইয়ারে ছিল 10%, সেকেন্ড ইয়ারে ছিল 12%, থার্ড ইয়ারে ছিল 8%, ফোর্থ ইয়ারে ছিল 15% অ্যান্ড ফিফথ ইয়ারে 9%। সেক্ষেত্রে প্রত্যেক বছরের যে রিটার্ন গুলো ছিল সেটাকে যোগ করে 5 ইয়ার্স দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু এই স্টকের 5 বছরের যে অ্যাভারেজ রিটার্ন সেটা কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এটাকে আমরা সংক্ষেপে আমরা এভাবেও লিখতে পারি, অর্থাৎ আর বার এ, এটাকেও লিখতে পারি এভাবে, অথবা আমরা এটাকে ই আর এ এভাবেও কিন্তু লিখতে পারি।
এটাও এক্সপেক্টেড রিটার্নকে মিন করে, এটাকেও আমরা এক্সপেক্টেড রিটার্ন বলে থাকি। আসলে মেইনলি আর বার বলতে আমরা কিন্তু মিন রিটার্ন বুঝে থাকি। মিন রিটার্ন, মিন রিটার্ন, মিন রিটার্ন। সেক্ষেত্রে মেইন রিটার্ন মানে গড় রিটার্ন, দ্যাট ইজ অ্যাভারেজ রিটার্ন। অর্থাৎ আমাদের যে প্রথম রিকোয়ারমেন্ট ছিল যে এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে, সেই এক্সপেক্টেড রিটার্ন কিন্তু আমরা পেয়ে গেছি। তো এরপরে আমরা স্টক বি এর কিন্তু এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারি। সেম ফর্মুলা, এটা সামেশন, উপরে ফর্মুলাটা আপনারা দেখতে পাচ্ছেন, উপরে ফর্মুলা আছে সামেশন রিটার্ন ইন ইচ ইয়ার, অর্থাৎ বি স্টকের প্রত্যেক বছরের রিটার্ন, রিটার্নের সামেশন, দ্যাট ইজ প্রথম বছরের রিটার্ন, দ্বিতীয় বছরের রিটার্ন, তৃতীয় বছরের রিটার্ন, চতুর্থ বছরের রিটার্ন এবং পঞ্চম বছরের রিটার্ন, সবগুলো যোগ করে 5 দ্বারা যদি ভাগ করি, তাহলে কিন্তু আমরা স্টক বি এর অ্যাভারেজ রিটার্ন পেয়ে যাই। সেম, দুইটা কিন্তু আমরা সেম ওয়েতেই করতে পারি। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা দুইটা সিকিউরিটিজের আমরা সহজে কি পেয়ে যাচ্ছি, এক্সপেক্টেড রিটার্ন অর অ্যাভারেজ রিটার্ন কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের রিকোয়ারমেন্ট ছিল হলো রিস্ক ক্যালকুলেশন। তো সেই ক্ষেত্রে আমরা রিস্ক ক্যালকুলেশন, আমরা জানি যে রিস্ক ক্যান বি মেজার্ড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা কিন্তু রিস্ককে মেজার করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা রিস্কের যে ফর্মুলা সেটা কিন্তু আমরা জানি, যে রিস্কের ফর্মুলা আমাদের এখানে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে আবার যদি রিরাইট করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ফর্মুলাটা, ফর্মুলাটা আবারও লিখে নেই। ফর্মুলা হলো, সরি, ফর্মুলাটা হচ্ছে, একটু ওয়েট, ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট ওভার সামেশন রিটার্ন ইন ইচ ইয়ার মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, রিটার্ন ইন ইচ ইয়ার। আমি এর আগেও ফর্মুলাটা লিখেছি, তো সেম ফর্মুলাই, মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ডিভাইডেড এন, এন দ্যাট ইজ নাম্বার অফ ইয়ার্স। এটা আসলে আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা রিস্ক মেজার করার সবচেয়ে স্বতঃসিদ্ধ ফর্মুলা, এটা আমরা সবাই জানি, হয়তো তোমরা একাধিকবার এই ফর্মুলাটা ইউজ করেছো। তো এই ফর্মুলাটা কি আসলে এভাবে লেখা হয়েছে, আমরা জানি এখানে দেখতে পাচ্ছি রিটার্ন ইন ইচ ইয়ার, এটাকে আমরা আর আই দ্বারা বুঝে থাকি, আর এক্সপেক্টেড রিটার্ন মিনস এভারেজ রিটার্ন, যেটাকে আমরা আর বার দ্বারা বুঝে থাকি। তো সেক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন থেকে আর আই, অর্থাৎ প্রত্যেক বছরের যে রিটার্ন ছিল সেটাকে বিয়োগ করে এটার স্কোয়ার করলেই কিন্তু আমরা মোটামুটি এই ইয়েটা আগাতে পারি আর কি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্রথম বছরের যে রিটার্ন ছিল সেটা কিন্তু 10%, আর এ সিকিউরিটিজের এক্সপেক্টেড রিটার্ন যেটা আমরা এই যে এখানে 10.8% বের করেছি সেটা, তাহলে এটাকে আমরা কি করব, স্কোয়ার করে দেব, যেহেতু আমাদের ফর্মুলায় স্কোয়ার আছে এখানে, এই জন্য আমরা এখানে স্কোয়ার করব। প্লাস দ্বিতীয় বছরের কিন্তু রিটার্ন ছিল 12%, মাইনাস ফর্মুলার মাইনাস এক্সপেক্টেড রিটার্ন 10.8%, ব্র্যাকেট ক্লোজ, আবার আমরা এটাকে স্কোয়ার করে দিব। ঠিক একইভাবে তৃতীয় বছর এবং চতুর্থ বছর এবং পঞ্চম বছরের রিটার্ন গুলো আমরা এভাবে ক্যালকুলেট করে নেব। ক্যালকুলেট করলে এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে কত, 5.36, 5.36 এটা পাওয়া যাবে। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড এটাকে সিগমা আকারে আছে আর কি, তো সেক্ষেত্রে সিগমা থাকলে আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে সহজেই আবার এভাবে লিখতে পারি। যেহেতু আমরা সিগমা আকারে লিখে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে এটাকে আমরা 5.36, অতএব আমরা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান রুট 5.36, এটা বের করলে আমরা সহজেই 2.32% আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান পেয়ে গেলাম। তো এটা হলো স্টক এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া গেল, অর্থাৎ স্টক এর কিন্তু আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম। একটা হলো কি, একটা হচ্ছে আমাদের রিটার্ন, দ্যাট ইজ এক্সপেক্টেড রিটার্ন,
এই যে 10.8%, আর এখানে আমরা নিচে পেয়ে গেলাম কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে কিন্তু আমরা এখানেই শার্প রেশিও বের করে নিতে পারি। তো যাই হোক, শার্প রেশিওর ফর্মুলা আমরা জানি যে এক্সপেক্টেড রিটার্নকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রেশিও বের করলেই হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে এর আগে আমরা স্টক বি যেটা আছে, স্টক বি এর আমরা কি করতে পারি, আবার সেম ওয়েতে আমরা স্টক বিটাও ক্যালকুলেট করে দেখি। স্টক বি এর আমরা এর আগে কিন্তু আমরা এই যে এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি এই যে এক্সপেক্টেড রিটার্ন কিন্তু বের করা আছে, অর্থাৎ 11.6%। তো আমরা এর পরে স্টক বি এর কি বের করব, স্টক বি এর ভেরিয়েন্স ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম ফর্মুলা, আমরা এখানে যে ফর্মুলাটা ইউজ করেছি ঠিক একই ভাবে আমরা যদি দেখি, আপনারা তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এখানে এই যে বি স্টকের ফার্স্ট ইয়ারের যে রিটার্ন ছিল সেটা 15%। এরপরে বি স্টকের আমরা জানি যে বি স্টকের আমরা এভারেজ যে রিটার্ন বের করেছি সেটা কিন্তু 11.6%। তো এই দুইটাকে যদি আমরা বিয়োগ করে স্কোয়ার করি এবং এভাবে যদি প্রত্যেক বছরের এক্সপেক্টেড রিটার্ন এবং ইন্ডিভিজুয়াল রিটার্ন গুলো যদি আমরা বিয়োগ করে তার স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা এখানে এবং সেটাকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু ভেরিয়েন্সের মান পেয়ে যাই। তো ভেরিয়েন্সের মানকে যদি আবার আমরা রুট ওভার করি তাহলে ঠিক অ্যাজ ইট ইজ আমরা স্টক বি এর কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম 4.36%। আচ্ছা, এখন এই পর্যায়ে আমরা যদি শার্প রেশিও ক্যালকুলেশন করি, অর্থাৎ আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল, রিকোয়ারমেন্টে কিন্তু আমাদের শার্প রেশিও দ্যাট ইজ এক্সপেক্টেড রিটার্নের সঙ্গে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা রেশিও বের করার কথাই বলা আছে। মেইন রিকোয়ারমেন্ট কিন্তু এটাই ছিল। তো যাই হোক, আমরা এখানে শার্প রেশিওর ফর্মুলাটা দেখতে পাচ্ছি, শার্প রেশিও ইকুয়াল টু এক্সপেক্টেড রিটার্ন ভাগ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফর স্টক এ শার্প রেশিও ফর স্টক এ সমান সমান এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করেছি 10.8% ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছি 2.32। সেক্ষেত্রে আমরা ভাগ করলে পাই 4.66। এটা দ্বারা কি বোঝায়, এটা হলো মেইন ফ্যাক্ট, অর্থাৎ বোঝায় প্রতি 1 ইউনিট রিস্কের জন্য আমার রিটার্ন হলো কত পার্সেন্ট, 4.66%। আবারও বলি যে এটা বোঝাচ্ছে যে প্রতি 1 ইউনিট, অর্থাৎ আমরা এখানে এটা হলো এক্সপেক্টেড রিটার্ন, এটাকে আমরা ভাগ করছি হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা। তার মানে এটা মিন করে যে প্রতি 1 ইউনিট রিস্কের জন্য আমার রিটার্ন কত, 4.66 টাকা বা পার্সেন্টেজ, এটাই মিন করে। এখানে আমরা নিচের দিকে আমরা কমেন্টসে দেখতে পাচ্ছি যে দিস মিনস দ্যাট ফর এভরি ইউনিট অফ রিস্ক টেকেন, অর্থাৎ প্রতি 1 ইউনিট রিস্ক নেওয়ার কারণে স্টক এ অফার্স 4.66% রিটার্ন। অর্থাৎ প্রতি 1 ইউনিট রিস্ক নেওয়ার কারণে স্টক এ 4.66% রিটার্ন দিয়ে থাকে। ঠিক একইভাবে ঠিক একইভাবে আমরা যদি স্টক বি টা দেখি, স্টক বি এর ক্ষেত্রে কিন্তু আমরা এক্সপেক্টেড রিটার্নকে রিস্ক দ্বারা ভাগ করছি আর কি, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ করছি। সেক্ষেত্রে এই দুইটার যে রেশিও সেটা 2.66%। তাহলে এটা কি মিন করে যে দিস মিনস দ্যাট ফর এভরি ইউনিট অফ রিস্ক টেকেন স্টক বি, সরি এটা স্টক বি হবে, স্টক বি অফার্স 2.66% রিটার্ন। তাহলে এই দুটার মধ্যে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি 1 ইউনিট রিস্ক নেওয়ার কারণে স্টক এ 4.66% রিটার্ন দিয়ে থাকে, যেখানে প্রতি 1 ইউনিট রিস্ক নেওয়ার কারণে, অর্থাৎ প্রতি 1 ইউনিট রিস্কের এগেনস্টে রিটার্ন দিয়ে থাকে 2.66%। তার মানে আমরা এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্টক এ কিন্তু বেশি রিটার্ন দিয়ে থাকে, অর্থাৎ রিস্ক কনসিডারেশনে রিটার্ন বেশি দিয়ে থাকে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে স্টক এর কিন্তু এক্সপেক্টেড রিটার্ন কিন্তু অনেক কম এবং স্টক বি এর এক্সপেক্টেড রিটার্ন কিন্তু অনেক বেশি, কিন্তু বি এর এক্সপেক্টেড রিটার্ন বেশি হলেও রিস্কটাও কিন্তু বেশি। যেহেতু বিনিয়োগকারী এখানে বলা আছে যে মডারেট লেভেলের বিনিয়োগকারী, রিস্ক তারা বেশি নিতে চায় না, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু
তাদের রিটার্নকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে এবং রিস্কটাকে মিনিমাম লেভেলে রাখার চেষ্টা করবে। সেই হিসাবে যেহেতু প্রতি ইউনিট রিস্কের এগেনস্টে এ স্টক বেশি রিটার্ন দিয়ে থাকে বি এর চেয়ে, সেহেতু সে কিন্তু এ স্টকটাকেই প্রেফার করবে। আমরা একটু নিচের দিকে যদি যাই তাহলে কমেন্টস লেখা আছে, comments based on the Sharpe ratio, stock A has a higher ratio, that is এত, compared to stock B, that is 2.66. This means that for every unit of risk taken, অর্থাৎ প্রতি ইউনিট রিস্ক নেওয়ার কারণে স্টক এ অফার্স এ বেটার রিটার্ন। যে কথা আগেই আমরা আলোচনা করেছি যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে প্রতি এক ইউনিট রিস্ক নেওয়ার কারণে স্টক এ বেশি রিটার্ন দিয়ে থাকে স্টক বি এর চেয়ে। হোয়াইল স্টক বি হ্যাজ এ হার্ড এক্সপেক্টেড রিটার্ন, যেখানে স্টক বি এর এক্সপেক্টেড রিটার্ন কিন্তু অনেক হাই, আমরা অনেক বলবো না, সরি, স্টক আমরা দেখতে পাচ্ছি যে স্টক এর এক্সপেক্টেড রিটার্ন ছিল 10.8%, আর স্টক বি এর রিটার্ন ছিল 11.6%, অর্থাৎ স্টক বি এর এক্সপেক্টেড রিটার্ন কিন্তু হাই। ইট অলসো হ্যাজ সিগনিফিকেন্টলি হায়ার রিস্ক, আমরা এটাও জানছি যে এটার বি এর কিন্তু রিটার্ন বেশি হলেও রিস্কটাও কিন্তু বেশি ছিল, as instead indicated by its higher standard deviation, that is 4.36% versus 2.32%, অর্থাৎ যে বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 4.36%, on the other hand A এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 2.32%. Finally, therefore, for XYZ investment, stock A would be the better option. আমরা অলরেডি আলোচনা থেকে এটাই জানতে পারছি যে স্টক এ XYZ ইনভেস্টমেন্টের জন্য তাদের জন্য একটা বেটার অপশন, বিকজ প্রতি ইউনিট রিস্কের এগেনস্টে হায়ার রিটার্ন কিন্তু দিয়ে থাকে, especially if they want to maximize return while keeping risk under control. অর্থাৎ তারা যদি তাদের রিস্কটাকে কন্ট্রোলে রাখতে চায় এবং রিটার্নটাকে বেশি নিতে চায় বা রিটার্ন বেশি পেতে চায়, তাহলে অবশ্যই তারা স্টক এটাকে প্রেফার করবে। দ্যাটস অল, এটাই আসলে আজকের প্রবলেম ছিল। তো এই প্রবলেমটা আমরা আশা করি এটা আলোচনা করব ফার্দার। সেক্ষেত্রে এই ভিডিওটা দেখলে হয়তো তোমাদের নেক্সট ক্লাসে এটা বুঝতে সুবিধা হবে। যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি নেক্সট ক্লাসের ভিডিও আমি ভাবছি তৈরি করার চেষ্টা করব। সবাইকে শুভরাত্রি।